আজকের ঘটনাটি বেশ বড় হতে চলেছে, তাই আজকের এপিসোডে আর বেশি বকবক করব না আগেরবারের মতন। ঘটনাটি আমাদের সাথে শেয়ার করেছেন সুস্মিতা দি। পেশায় একজন সিঙ্গার উনি। অনেক জায়গাতেই স্টেজ শো করতে গিয়ে বা স্টেজ পারফর্ম করতে গিয়ে অনেক রকম ঘটনারই সম্মুখীন হয়েছেন জীবনে। তার মধ্যেই দুইটি ঘটনা উনি আমাদের সাথে শেয়ার করেছেন আজকে। ওনাকে জানাই অসংখ্য ধন্যবাদ এবং অভিনন্দন। যাই হোক, তো আপনাদের প্রতিবারের মতন টেরর এফএম এর স্বাগতম। আমি অর্পণ আছি আপনাদের সাথে। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে ফেলবেন, কারণ আমি সাধারণত মানুষের জীবনে ঘটে যাওয়া ভৌতিক ঘটনা তাদেরই জবানবন্দিতে শুনিয়ে থাকি। আর আপনারা যদি কোনো রকম স্পিরিচুয়াল হেল্প বা সাজেশন চান, অথবা নিজের জীবনে ঘটে যাওয়া কোনো ঘটনা আমার সাথে সরাসরি শেয়ার করতে চান, তাহলে আমার এই ভিডিওটির নিচে আসা ডেসক্রিপশন বক্স থেকে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার, ইনস্টাগ্রাম প্রোফাইল লিংক এবং ফেসবুক প্রোফাইলের লিংক দিয়ে দেওয়া হয়েছে। সরাসরি আমাদের সাথে যোগাযোগ করে ফেলতে পারেন। আর যারা আমাদের চ্যানেলের ওয়েবসাইটের ব্যাপারে এখনও জানো না বা ওয়াকিবহাল নও, তারা চটপট উপরে স্ক্রিনে আসা টিউটোরিয়ালটা দেখে আমাদের ওয়েবসাইটে ঘুরে আসতে পারো। আমি এর থেকে বেশি আর কিছু বলবো না, কারণ এখন ইউটিউবের আর্টিফিশিয়াল মনিটরিং পাওয়ার ভীষণ বেশি। তো সেক্ষেত্রে আমি এইটুকুই বলতে পারি, যারা ভৌতিক ছবি দেখতে পছন্দ করো, মানে ঘোস্ট ইমেজ, যারা ভৌতিক ছবি দেখতে পছন্দ করো, আমি রিপিট করলাম আরেকবার, যারা ভৌতিক ছবি দেখতে পছন্দ করো, তাদের জন্য স্পেশালি অনেক বড় বড় চমক লুকিয়ে রয়েছে। যাই হোক, আর বেশি দেরি করব না, চটপট হেডফোনটা পরে ফেলো। আর হ্যাঁ, ভিডিওটা দেখে ভালো লাগলে পারলে একটা লাইক দিয়ে যাও, কারণ আলটিমেটলি তোমাদের জন্যই খাটছি, মনটা একটু ভালো লাগে। নাও এনাফ টকিং হ্যাজ ডান। শুরু করছি আজকের এই হাড় কাঁপানো একটি টেরিফাইং কল রেকর্ডিং। সাথে থাকো, শুনতে থাকো। Tune in and turn up the fear. This is Terror FM. হ্যালো। হ্যালো, হ্যাঁ সুস্মিতা দি, কেমন আছেন আপনি? ভালো আছি, চলছে। তুমি আচ্ছা। কেমন আছো? কোনোভাবে চালিয়ে যাচ্ছি আর কি বলবো। নাই, চলে গেলেই ভালো। যাই হোক, আমি বেশি দেরি করবো না, কারণ আমি আগের বারেও একটা এই রেকর্ডিংটা স্টার্ট করতে গেছিলাম, তো দেখলেন যা অবস্থা হচ্ছিল, এখানে কুকুর ফুকুর এত জোরে চেল্লাচ্ছিল, তো একদম। ব্যাকগ্রাউন্ড নয়েজ এত আসছিল যে আমার মুখে রেকর্ডিংটাকে আমাকে কেটে আবার নতুন করে বসতে হলো। শুরু করা যাক। হ্যাঁ, একদম শুরু করা যাক। এবং আমি শ্রোতা বন্ধুদের জানিয়ে দিতে চাইছি যে সুস্মিতা দির সাথে আমার যে আলাপটা হয় সেটা টোটালি সোশ্যাল মিডিয়া, মানে ফেসবুকের থ্রু দিয়েই আমার আলাপ। এবং সুস্মিতা দির প্রোফাইলটা আমি যখন দেখেছিলাম, আপনার প্রোফাইলে আমি এটাও দেখেছিলাম যে আপনি বাই প্রফেশন একজন সিঙ্গার, এবং আপনি অনেক বড় বড় জায়গায় প্রোগ্রাম করেছেন। এবং সেই সূত্র ধরে আমি শেষবার যেটা জানতে পেরেছিলাম যে আপনার জীবনে অনেক রকম ঘটনাই ঘটেছে। তো আজকে আপনি যদি আমাদের যে শ্রোতা বন্ধু আছে তাদের সাথে যদি আপনার জীবনে, আমি একটা শুনেছিলাম যেটা খুবই ভয়ানক একটা ঘটনা আছে যেটা আপনার মনে হয়েছে, যেটা, তো সেইটা দিয়ে যদি আপনি শুরু করতেন। আচ্ছা, তো আমি তাহলে একটু শুরু করি। একদম আমার কথা শোনা যাচ্ছে তো ক্লিয়ারলি? একদম শোনা যাচ্ছে পরিষ্কার। হ্যাঁ, বাই প্রফেশন আমি একজন সিঙ্গার, অনেক বছর ধরেই গান করছি, এবং যার জন্য বিভিন্ন জায়গা থেকে আমার মানে শো এর জন্য ডাক আসে। আচ্ছা বিভিন্ন জায়গায় প্রোগ্রাম করার জন্য আমি যাই। সেটা অনেক সময় কলকাতাতেও হয়, অনেক সময় আউট অফ কলকাতা হয়, অনেক সময় আউট অফ ওয়েস্ট বেঙ্গলও আমি শো করেছি। তো আচ্ছা। আমি যে প্রথম ঘটনাটি বলতে চাইবো, সেটি ঘটেছিল অ্যাকচুয়ালি উড়িষ্যার একটা বারবিল বলে জায়গা আছে। তো ঘটনাটা শীতকালের ঘটা একটা ঘটনা। শীতকাল মানে 31st ডিসেম্বর আমাদের, মানে সবাই আমরা 31st ডিসেম্বরটা সেলিব্রেট করি। অ্যান্ড এই সেলিব্রেশনটা হয় কিন্তু বিভিন্ন রকম অনুষ্ঠানের মাধ্যমে। তো 31st ডিসেম্বর মানে আমাদের যারা সিঙ্গিং করেন বা কেউ ডিজে বা কোনো ডান্স, মানে যেরকম যারা এই বিনোদন জগতের মানুষ, তারা খুব ব্যস্ত থাকে। তো 31st ডিসেম্বর, এটা আমি ঘটনাটা বলছি হচ্ছে আপনার 2023 সালের 31শে ডিসেম্বর ঘটা ঘটনা, 24 সালে নয়। তো আমার একটা অনুষ্ঠানের ডাক আসে। অনুষ্ঠানটি করতে যেতে হবে আমাকে উড়িষ্যার বারবিল বলে একটি জায়গাতে। এই বারবিল বলে জায়গাটা এর আগেও আমি অনুষ্ঠান করতে গিয়েছি,
যে আগে অনুষ্ঠান আমি করতে গিয়েছি সেখানে বারবিল থেকে আমাকে আরো অনেকটা দূরে যেতে হয়েছিল। ওখানে সম্ভবত আমি মেবি নামটা খুব একটা ঠিকঠাক বলছি কিনা জানি না, খিদিপুরু মেঘপুরু এরকম, মেঘতাপুরু এরকম কোনো একটা জায়গা আছে। কিরিবুরু সেই জায়গায়- বলে একটা জায়গা আছে, পাহাড়ি হ্যাঁ, এলাকা। পাহাড়ি এলাকা। ওখানে একবার গিয়েছিলাম, ওখানেও একটা ঘটনা আছে, সেটা আমি একটু পরে বলছি। এইটা আমি যেটা বলছি সেটা একদম প্রপার বারবিলে একটা অনুষ্ঠান করতে গেছি। আমাদের এখান থেকে মোটামুটি ধরুন অ্যাপ্রক্স 25 to 30% গেছি এখান থেকে। আচ্ছা। সকালবেলা 6টার সময় করে একটা হাওড়া স্টেশন থেকে একটা ট্রেন ছাড়ে। ট্রেনটার নামটা এক্স্যাক্টলি আমার মনে নেই। সকাল হুম। 6টায় ট্রেন। তো যথারীতি আমি ভোরবেলাতে 4টে 4:30 করে উঠে রেডি ফেডি হয়ে সবকিছু প্যাক ট্যাক করে আমি আমার শোয়ের সময় আমার সঙ্গে একজন যান, মানে আগে মা যেতেন, এখন আমার হাজবেন্ড আমার সঙ্গে যান। হুম। তো আমরা দুজনে মিলে সকাল সকাল বেরিয়ে গেছি। এবার যথারীতি ট্রেনে উঠেছি, আমাদের যারা টিমের যারা আছে তাদের সাথে দেখা হয়েছে। তো আমরা গেছি, গিয়ে পৌঁছেছি মোটামুটি ওখানে ধরুন কটা বাজে তখন, 2:30 3টে দুপুর বেলা এরকম হবে। হুম। তো স্টেশনে নেমেছি। তো স্টেশনটাতে নামতেই শীতকাল, খুব একটা ভিড় ভাট্টা ছিল না, আচ্ছা। একটু ফাঁকাই। তো ঠিক আছে, ওটা কোনো ব্যাপার নেই। আমার সঙ্গে আরেকটি ফিমেল আর্টিস্টও ছিল, মানে আমি একজন ফিমেল আর্টিস্ট, আমার সাথে আরেকজন ফিমেল আর্টিস্ট হুম। আর একজন মেল আর্টিস্ট, মানে 3টে আর্টিস্টের প্রোগ্রাম। তো আচ্ছা। আমার সঙ্গে আরেকজন যিনি ফিমেল আর্টিস্ট ছিলেন তার সাথে তার মা আছে। এবার আমরা 3জন ফিমেল, আর এদিকে একজন জেন্টস সিঙ্গার, সরি 2জন জেন্টস সিঙ্গার ছিলেন, আর আমার হাজবেন্ড, মানে এই আর কি ছেলে মেয়ে মিলিয়ে ছিল। আরো সব মিউজিশিয়ানসরা আছে, ছেলে যারা আছে। তো মেয়ে বলতে আমরা এই 3জনই ছিলাম। আচ্ছা। এবারে ওখান থেকে আমরা স্টেশন থেকে বাসে উঠলাম, যথারীতি যেখানে আমাদের ভেন্যু সেখানে নিয়ে যাওয়া হলো। তো প্রোগ্রামটা ছিল একটা বড় কি বলবো কমপ্লেক্সের মধ্যে অনুষ্ঠানটা, ওদের ওখানে অডিটোরিয়াম আছে, সেই অডিটোরিয়ামের মধ্যে অনুষ্ঠানটি হবে। এটা কত তো বছর আমরা- আগের ঘটনা তাও? এটা 2023 সালে। খুব একটা বেশি দিনের না। না, আমি তো প্রথমেই বলেছি যে 2023 সালের 31 ডিসেম্বরের ঘটনা আমি এটা বলছি, আচ্ছা আচ্ছা। মানে এটা 2025 চলছে। হুম। এবার গিয়ে যখন পৌঁছেছি তখন দেখছি যে এরকম সবাই নিজেদের মধ্যে ব্যস্ত আর কি। বিভিন্ন মানুষ যাতায়াত করছে, যেরকম একটা জায়গায় গিয়ে ঢুকলে পৌঁছলে এরকম একটা হয়, রিসেপশনে অনেক লোকজন রয়েছে। 31 ডিসেম্বর একটা প্রোগ্রাম হবে, অনেক ভিড় ভাট্টা রয়েছে সেখানে। তো এবারে কি হয়েছে, যেতেই যারা মিউজিশিয়ান ছিলেন বা যারা মানে ডান্স করবেন গ্রুপ ছিলেন, সবাইকে না রুম দিয়ে দেওয়া হলো। এবার আমরা নিচে যেখানটা রিসেপশনের ওয়েটিং এরিয়া সেখানে বসে রয়েছি। আমি মানে যারা যারা সিঙ্গার, আমি আর আরেকজন ফিমেল সিঙ্গার, আর আমার সাথে আরো 2টো জেন্টস সিঙ্গার এবং আমার হাজবেন্ড, এরা নিচে বসে রয়েছে। তো আমাদের মোটামুটি রুম এখনো দিচ্ছে না, তখন বাজে অলরেডি 4টে প্রায় বাজতে যায়। রুম দিচ্ছে না। তো আমাকে যিনি কন্ট্যাক্ট করেছিলেন, যিনি অর্গানাইজার, ওনাকে আমি বললাম যে দাদা আমরা তো অনেকক্ষণ চলে এসেছি, সবাই মোটামুটি রুমে গেছে, এবার বুঝতেই পারছেন আমাদের তো একটু ফ্রেশ হতে টাইমও লাগবে, তখন যদি আপনি সন্ধ্যাবেলা অনুষ্ঠান শুরু হবে তখন যদি আপনি তাড়া দেন আমরা কিন্তু তাড়াতাড়ি করতে পারবো না। তখন উনি বললেন আসলে ব্যাপার হচ্ছে যে রুমের খুব প্রবলেম হচ্ছে, এত লোকজন এসে গেছে, রুমটা পাওয়া যাচ্ছে না, সেই জন্যই তোমাদের একটু ওয়েট করানো হচ্ছে। তো আমরা তখন একরকম বলতে পারেন যদি বলি যে দেখুন এটা তো আমাদের প্রবলেম নয়, আপনারা জানতেন যে আমরা আসবো, আমাদের জন্য একটা রুম আপনাদের রাখা উচিত ছিল। তো এরকম বলতে কিছুক্ষণের মধ্যে ম্যানেজার এসে বলেন যে আপনাদের জন্য রুম রেডি আছে, আপনারা চলে যান। মানে আমরা ধরুন কথাটা বলছি গ্রাউন্ড ফ্লোরে, ফার্স্ট ফ্লোর ঘুরে সেকেন্ড ফ্লোরে রুম আছে, চলে যান। এবার আমরা যথারীতি লিফটে উঠলাম, লিফটে উঠে সেকেন্ড ফ্লোরে নামলাম, লিফট থেকে নামলাম। আর আমি আপনাকে বলছি, আমার তো পুরো ভিজুয়াল আসছে, আমার এখনই মনে পড়ে গায়ে কাঁটা দিয়ে দিচ্ছে। যাই হোক, তো আমি যখন নামলাম তো ওখানে ডিসাইড হলো কি যে ফিমেল যারা আছে তারা একটা রুমে থাকবে, আর মেল যারা আছে তারা একটা রুমে থাকবে, ছেলে মেয়ে আলাদা রুমে থাকবে। আচ্ছা। তো আমার সঙ্গে আর একজন যিনি ফিমেল সিঙ্গার তার মা, আমরা 3জনে একটা রুমে ঢুকলাম।
আর দুটি জেন্টস সিঙ্গার আর আমার যিনি হাজবেন্ড উনি একটা রুমে ঢুকলেন। মানে এবার রুমটার আমি একটুখানি আপনাকে ভিজুয়ালটা বলে দিই। মানে একটা সিঁড়ি আছে, সোজা সিঁড়িটা উঠলাম, উঠে রাইট সাইডে যে রুমটা আছে সেইটাতে থাকছে ছেলেরা, আর ওই রাইট সাইডের রুমটার মাঝখানে হচ্ছে সিঁড়িটা। সিঁড়ির থেকে লেফট সাইডের রুমটায় কিন্তু মেয়েরা থাকছে। মানে পাশাপাশি রুম নয় বা অপোজিট সাইডেও কিন্তু রুমটা নয়। ঠিক আছে, এই সাইডের রুম, মাঝখানে আমার রুমের উল্টো দিকে লিফট, তারপরে সিঁড়ির ওই সাইডে আর একটা রুম। তো ঠিক আছে, এত অব্দি কোনো ব্যাপার না। আমরা রুমে ঢুকলাম। রুমে ঢুকতেই না, মানে যখনই দরজাটা খুলেছি তখনই একটা মানে হালকা স্মেল আসে, এবং সেই স্মেলটা মানে কিরকম স্মেল সেটাকে বলে বোঝাতে পারবো না, একটু অন্য ধরনের অদ্ভুত টাইপের একটু স্মেল আসে। তো তখনই আমি ওকে বলি, আর আরেকজন যিনি সিঙ্গার ছিলেন, যে তুই কি কোনো গন্ধ পেলি? তখন ও বললো যে হ্যাঁ, আমি না একটা কিরকম গন্ধ পেলাম। মানে মিষ্টি না উগ্র না কি, কিরকম পেয়েছেন? মানে স্মেলটা না আমি আপনাকে ঠিক বলে বোঝাতে পারবো না, খুব একটু পোড়া পোড়া টাইপের। আচ্ছা, ঠিক আছে, পোড়া পোড়া টাইপের একটা গন্ধ, মানে বিভিন্ন রকম মিষ্টি গন্ধ তো নয়, একদমই মিক্স আপ গন্ধ। ধরুন একটা ঘর যদি অনেকদিন বন্ধ করে থাকে, একটা ড্যাম্পের গন্ধ হয়, প্লাস একটা আবর্জনাময় কোন একটা জায়গা দিয়ে যদি আপনি যান, দেখবেন একটা অদ্ভুত কিরকম একটা টক টক গন্ধ ছাড়ে, সেই গন্ধ প্লাস একটা পোড়া পোড়া গন্ধ মিক্সিং একটা গন্ধ ছাড়বে। এবং সেটা না ছট করে একটা গন্ধটা এলো, বেশিক্ষণ কিন্তু স্টে করেনি, মানে গন্ধটা যে পেয়েই যাচ্ছি এরকম ব্যাপার না। এবং রুমটার একটুখানি আমি বলি, রুমটার দরজাটা খুলে ঢুকলাম, ঢুকেই হচ্ছে রাইট সাইডে বেড রাখা রয়েছে, এবং সোজা একদম দরজাটা খুলে দরজার সোজাসুজি হচ্ছে ওয়াশরুমের দরজা। আচ্ছা, ঠিক আছে, এবার মানে আমি দরজাটা খুলে রুমে ঢুকলাম, ঢুকে দেখছি রাইট সাইডে আমার বেড রাখা আছে, দুপা হাঁটতেই এগোতে লেফট সাইডে একটা আলমারি রাখা আছে। আলমারিটার ঠিক পাশে একটা বড় আয়না, মিরর লাগানো আছে, এবং মিররের ঠিক গায়ে কিন্তু ওয়াশরুমটা আছে। এবারে আমি যথারীতি ঘরে ঢুকে যখন বেডরুম মানে বেডটার এসে দেখলাম, বেডটায় বসলাম, বসে এরকম সোজা তাকিয়ে না দেখি বেডের মাথার উপরে একটা ফটো লাগানো আছে। যে ফটোটার মধ্যে যে সিম্বলটা দেওয়া আছে, ওই সিম্বলটা আমি কোথাও কোনোদিন আগে দেখিনি। মানে আমরা তো বিভিন্ন রকম সিম্বল চিনি, যেরকম ধরুন এখন একটা নজর কাঠি লাগা একটা সিম্বল উঠেছে, খুব লোকে এখন সেটা পপুলার হয়েছে, এভিল আই, হ্যাঁ, ওরকম টাইপের সিম্বল হোক বা বিভিন্ন রকম স্টার টাইপের সিম্বল আমরা তো চিনি, কিন্তু ওই সিম্বল যেটা ছিল না, ওটা কোনোদিন আমি কোথাও দেখিনি। একটা আমার মনে আছে একটা অরেঞ্জ কালারের, ধরুন বেস কালারটা, মানে একটা ফটো ফ্রেম, সেই ফটোটা অরেঞ্জ কালারের বেস, তার উপরে হচ্ছে আপনার স্কিন কালার যেটাকে বলি আমরা, সেই কালার দিয়ে না একটা কি বলবো, অনেকটা অ্যাডভোকেট যেরকম সিম্বলটা হয়, মানে একটা প্যাঁচানো, দুটো প্যাঁচানো, তিনটে প্যাঁচানো, এরকম একটা কিছু আঁকা আছে, জিলিপি প্যাচ টাইপের, অনেকটা ওই আপনার মশার ঝুঁক টাইপের, তো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কয়েল টাইপের একটা কিছু আঁকা রয়েছে। তো ওইটা দেখে আমার তো সন্দেহ হয়। আমি আমার সঙ্গে যে ছিল তার মানে সিঙ্গারটা, তাকে জিজ্ঞেস করলাম, কি রে তুই এই ছবিটা দেখে তো কিছু মনে হচ্ছে? বলছে ছবিটা না আমার খুব মানে কি বলবো, খুব অদ্ভুত টাইপের লাগছে, বাট আমরা না অতটা ধ্যান দিইনি, কারণ আমাদের যেহেতু পারফর্ম করতে হবে, আমরা সেজন্য ব্যাপারটা তো ধ্যান দিইনি। তো আমি কি করে একবার ঘুরে ঘুরে দেখছিলাম, যে আলমারিটা খুলে দেখছিলাম, একটু ওয়াশরুমটা গিয়ে দেখছিলাম, তো সাইডে দেখি একটা বারান্দা আছে। যে বারান্দাটা আমি ছিটকিটা খুলে যখন দরজাটা খুললাম না, তখন আমার মানে মুখের ওপর দিয়ে বলতে পারেন পায়রাগুলো উড়ে চলে গেল। অনেক পায়রা ছিল ওখানে, পায়রাগুলো ঝটপট 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 করে উড়ে চলে গেল, এবং প্রচুর মাকড়সার জাল ওখানে রয়েছে। মানে মনে হচ্ছে দেখে যে ওখানে প্রায় বছর বছর ধরে কেউ আসেনি ওই বারান্দাটাতে। মানে ম্যানেজার জাস্ট আপনাকে একটা ঘর দিয়ে দিয়েছে, যেহেতু আপনাদের কোনো ঘর অ্যারেঞ্জমেন্ট করতে পারছে না, যেটা অনেকদিন ধরে বন্ধ পড়েছিল। বন্ধ মেবি না, কিন্তু ঘরটা দেখে আমার এতটুকু মনে হয় এটা বন্ধ পড়েছিল। আচ্ছা, ঘরটা কিন্তু খুব পরিষ্কার টিপটপ একদম, কিন্তু বারান্দাটা খোলা ছিল না। বারান্দাটা তো আমি হাতে করে খুললাম,
হুম। বারান্দাটা যখন আমি খুললাম, আমি তখন দেখলাম যে ওরকম প্রচুর পায়রা ওখানে অলরেডি বাসা করেছে এবং প্রচুর মাকড়সার জাল হয়ে রয়েছে বারান্দাটাতে। মানে দেখেই মনে হচ্ছে বছর বছর কেউ আসেনি, পরিষ্কার আচ্ছা। হয়নি, কিছু না। তো আমি সেটাকেও ইগনোর করে যাই। ইগনোর করে আমি দরজাটা বন্ধ করে রীতিমতো ঘুমিয়ে পড়ি। এবং ঘুম থেকে উঠে মোটামুটি এই 6:30 7টা নাগাদ করে আমরা দুজনেই রেডি হয়ে প্রোগ্রাম করতে যাই। এবং 31st নাইটের প্রোগ্রাম মানে মোটামুটি 12টা 12:30টার মধ্যে শেষ হয়ে যায়। এত অব্দি তো সব ঠিক আছে। এইবারে সমস্যাটা যেটা মানে এখান থেকে মেন শুরু ঘটনাটা, সেটা হচ্ছে যে আমার সঙ্গে যে সিঙ্গার ছিল সে হঠাৎ করে বলে কি যে আমার কাল সকালে কালকে 1 তারিখে আমার একটা আর্জেন্ট কাজ পড়ে গেছে, তো আমাকে বেরিয়ে যেতে হবে। মানে এক্ষুনি বেরিয়ে যেতে হবে। তখন আমি বললাম যে আমাকে বললো যে তুমিও কি বেরিয়ে যাবে? এবার পরের দিনে আমার টিকিট করা ছিল ফেরার, 1 তারিখে সকালবেলা টিকিট করা ছিল। তো টিমের সবাই বললো কি যে এইভাবে তো যাওয়া পসিবল নয়। আর মানে ওখান থেকে আসা মানে ধরুন তখন রাত্রি 1:30টার সময় একটা বাস ছাড়বে, যে বাসটা ওখান থেকে জামশেদপুরে নামাবে, সেখান থেকে আবার অনেক ব্রেক জার্নি করে আসতে হবে। তো ওর যেহেতু কাজ আছে ও চলে আসছে, আমার তো কোনো কাজ নেই, আমি পারফর্ম করছি, শুধু শুধু এখন ওইভাবে ঘুরোচড়া করে আসাটা পসিবল নয়। যার জন্য কি হলো, ও চলে গেল। এবার রুমে তখন আমি একা, তখন বাজে রাত্রি 1:30। ঠিক আছে, এবার রুমে আমি একা রয়েছি। অনেকক্ষণ ধরে রয়েছি, আমি মায়ের সঙ্গে ফোনে কথা বলছি। মায়ের সঙ্গে ফোনে কথা বলতে বলতে প্রায় 2টো 2:30টে বেজে গেছে। তখন আমি মায়ের সাথে ফোনে কথা বলছি। হঠাৎ করে আমার মনে হলো আমার সামনে দিয়ে না এই রাইট সাইড থেকে লেফট সাইডে একটা সাক করে কি চলে গেল, মানে একটা ধোঁয়া টাইপের। ধোঁয়া বলবো না, মানে একটা সামথিং কিছু একটা চলে গেল চোখের সামনে। আমি না ফোনে কথা বলছি, আমি চোখটা তাকিয়ে না ফট করে চলে গেল রুমের মধ্যে। রুমের মধ্যে আমি বেডে বসে আছি, মানে বেডে আমি তখন শীতকাল, কম্বলটা পা দিয়ে চাপা দিয়ে আমি ফোনে কথা বলছি, হাফ শুয়ে হাফ বসে হেলান দিয়ে। ছাট করে যখন চলে গেল, আমি দেখলাম বারান্দার দিক থেকে আয়নার দিকে। তো ওইটা যখনই হয়েছে তখনই আমার তো মনে হচ্ছে যে পায়ের তলায় আমার আর মাটি ফাটি নেই। আমার তখন প্রচন্ড ভয় পেয়ে গেছে যে এটা কি হলো হঠাৎ করে। তখন আমি আমার হাজবেন্ডকে ফোন করি, মায়ের ফোনটা কেটে দিই, দিয়ে হাজবেন্ডকে ফোন করি। ফোন করে ওকে আমি বলি যে তুমি একটু এই রুমে আসো, কারণ আমি এখানে একা থাকতে পারছি না, আমার খুব ভয় লাগছে। তখন ও বলছে ঠিক আছে আমি আসছি, তুমি বসো। এটা ধরুন ঘটনাটাই বলছি আপনাকে, তখন বাজে 1:45 বাজে। ও ওই রুম থেকে রুমে আসে, এসে ঠিক 10 মিনিট হয়েছে, সঙ্গে সঙ্গে ওই রুমে যে সিঙ্গার যিনি ছিলেন তিনি ফোন করেছে। ফোন করে বলছে তুমি এক্ষুনি আমার রুমে আসো, মানে আমার হাজবেন্ডকে বলছে তুমি এক্ষুনি আমার রুমে আসো, এখানে প্রচন্ড আওয়াজ হচ্ছে। তখন আমাকে বলতে, আমি আওয়াজ হচ্ছে মানে, বলছে যে ও ফোনে আমাকে বলছে, আমি শুনতে পাচ্ছি যে যখনই নাকি ও আলোটা নেভাচ্ছে তখনই, মানে এটা ওই রুমে হচ্ছে, আমার রুমে নাই কিন্তু, যখনই উনি আলোটা নেভাচ্ছেন তখনই দেখছেন ওনার বিছানার ঠিক লেফট সাইডে কেউ একটা চেয়ারে বসে আছে এবং কিছু একটা ভাঙছে, এবং সেই আওয়াজটাও কানে পরিষ্কার শুনতে পাচ্ছে। আবার যখনই আলো যাচ্ছে তখনই কিছু নেই, ইভেন চেয়ারও নেই। এবং এইটা ও 2-3 বার ওর সাথে হয়েছে, বারবার আলো নেভাচ্ছে, যখনই আলো নেভাচ্ছে ওরকম দৃশ্য দেখতে পাচ্ছে, আর যখনই আলোটা জ্বালছে তখনই কিছু নেই। ঠিক আছে, তো এরকম বলতে তখন আমার হাজবেন্ড আবার এই রুম থেকে ওই রুমে যায়। ওই রুমে যেতে এবার ও যখন চলে গেছে তখন আমার তো এখানে প্রচন্ড ভয় লাগছে। একে তো আমি ওরকম একটা জিনিস দেখেছি, তার উপরে আমি শুনছি পাশের রুমে একটা এরকম ঘটনা হচ্ছে। তো তখন না আমি খুব কি বলবো, মানে উত্তেজিত হয়ে যাই, এবং উত্তেজিত হয়ে গিয়ে তখন আমি ওকে ফোন করে বলি যে তুমি তো আমার সঙ্গে এসেছো, আমার এখানে ভয় হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে, তুমি প্লিজ এখানে আসো, নাহলে আমার পক্ষে থাকা সম্ভব হচ্ছে না। তো বলতে ও তখন রুমে আসলো। ও যখন আমার রুমে আসলো তখন এইটা ঘটনাটা মোটামুটি ধরুন 2:30 বাজে এরকম সময়। তো আসছে, ও 2:30টার সময় করে আসছে। তখন আমি বললাম দেখো কিছু করার নেই, তো ওনাকে বলো আলো জ্বেলে শুতে, আর কিছু করার নেই, তো তুমি এই রুমেই থাকো, কারণ আমার পক্ষে একা থাকাটা পসিবল হচ্ছে না।
হুম তো তখন আমরা দুজনে ওই রুমেই ছিলাম। তো আমার হাজবেন্ড ঘুমিয়ে পড়েছে, আমিও ঘুমিয়ে পড়েছি। হুম কিছুক্ষণ পরে হঠাৎ করে দরজায় ঠিক 3 বার নক, 1 2 3 মানে টক 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 করে 3 বার নক হয়েছে। আমার নাম ধরে ডেকেছে, সুস্মিতা, একবারই ডেকেছে। এবার আমি মানে কি মনে হলো আমি জানি না। এবার আমি একটা কথা বলতে ভুলে গেছি, আমরা যে মানে বেডটা যেখানে রাখা আছে না, ধরুন আমার মাথাটা যেরকম ভাবে আমি শোবো, ঠিক সোজাসুজি উঠে যদি আমি বসি যেখানে, তাহলে আমি চোখের সামনে ঘড়িটা দেখতে পাবো। মানে ঘড়িটা এরকমই লাগানো আছে আমার বিছানার মাথার সোজাসুজি, ওই ফটোটা লাগানো আছে, ফটোটার ঠিক উল্টো দিকে ঘড়ি লাগানো আছে, একটা হোয়াইট কালারের রাউন্ড শেপের ঘড়ি লাগানো আছে। আচ্ছা এবার আমি শুয়েছিলাম, শুয়ে থেকে এরকম উঠে বসে আমি ঘড়িটাতে দেখি সকাল 8টা বাজে। ঠিক আছে, এবার যথারীতি আমি জানি সকাল 8টা বাজে, সকাল হয়ে গেছে, তাহলে হয়তো আমাকে ডাকতে এসেছে, কারণ আমার তো ট্রেনও আছে, বেরোতে হবে। হুম আমি রীতিমতো বিছানা থেকে উঠে হেঁটে এই দিক থেকে ঘুরে গিয়ে সোজা গিয়ে দরজাটা খুলে দিই, এবং দরজাটা খুলে দিতে আমি যেটা দেখি প্রচন্ড ধোঁয়া। দরজাটা খুলে দিতে আমার তো উল্টো সাইডে লিফট আছে, আর সামনেটা একটা লবি মতো আছে, প্রচন্ড ধোঁয়া, এতটাই ধোঁয়া যে সামনে কিছু দেখা যাচ্ছে না। আমি ঘরের মধ্যেই দাঁড়িয়ে আছি দরজাটা খুলে, এবং আমি শুনতে পাচ্ছি মানে দু তিনজন লোক যদি একসাথে কথা বলে একটা হুম 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 একটা আওয়াজ হচ্ছে। আমি ভাবছি যে হয়তো উনি আমাকে ডেকে এই মানে বেরিয়ে হয়তো কারোর সাথে কথা কথা বলছে। আমি ওনার নাম ধরে ডেকে বলছি, কি গো ডাকলে, কি গো ডাকলে, আর কোনো রিপ্লাই আসছে না। তারপরে আমি মনে করুন আমার হাজবেন্ড ঘুমোচ্ছে, আমি ওকে একবারও ডাকিনি। আমি কি করেছি, একটা স্টেপ বেরিয়ে গেছি, বেরিয়ে যেতে দেখি যে এখানটা মানে উঠে উঠে সিঁড়ি আছে, সিঁড়ির পরে একটা ফাঁকা লবি মতো জায়গা, ওখানটা বেরিয়ে দেখি কেউ কোথাও নেই। ঠিক আছে, এবার আমরা তো ধরুন সেকেন্ড ফ্লোরে আছি, এরপরে এর উপরে 3rd ফ্লোর আছে, হুম সিঁড়িটা ঘুরে গিয়ে 3rd ফ্লোরে উঠছে। আমি পরিষ্কার শুনতে পাচ্ছি যে ওই আওয়াজটা 3rd ফ্লোর থেকে আসছে। আচ্ছা আমি রীতিমতো লবিটাতে বেরিয়ে যাই। লবিটাতে বেরিয়ে গিয়ে আমি ওনার নাম ধরে ডাকতে মানে সিঁড়ি দিয়ে উঠতে যাব, তখন আমার কি একটা মনে হয় যে মানে আমি কিন্তু ভুতুরে কিছু ভাবিনি। আমি তখন ভাবছি যে ধুর, আমি আবার এখন এইভাবে সকালবেলা উঠে আবার ঘুমন্ত চোখে ওপরে যাব, ওনার যদি ডাকার হয় উনি আবার আমাকে ডাকবেন, আমি চলে যাই। আমি এইটা ভেবেছি, ভেবে আমি কিন্তু আর সিঁড়িতে উঠিনি। আমি ব্যাক করে ঘরে এসে দরজাটা বন্ধ করে গিয়ে আবার ওয়াশরুমে গেছি, ওয়াশরুম করে এসে শুয়ে পড়েছি, হুম রীতিমতো ঘুমিয়ে পড়েছি। কিছুক্ষণ পরে মানে আমার ঘুমটা আবার ভাঙে ওয়াশরুমে উঠবো বলে। তখন আমি ঘড়ির দিকে তাকিয়ে দেখি তখন বাজে 6টা, ঘড়িতে বাজছে 6টা, ভোর 6টা। তখন আমি হাজবেন্ডকে ডাকি, আমি বললাম একটু আগে আমি উঠেছিলাম, আমি বললাম ঘড়িতে 8টা বাজে, এখন ঘড়িতে 6টা বাজে, কি ব্যাপারটা বলতো? ঘড়ির কাঁটা তো সোজা এগোবে, ঘড়ির কাঁটা কি পেছন দিকে এগোবে? বলছে তুমি ঘুমের ঘরে ভুলভাল বকছো। আমি বলছি না গো, আমি পরিষ্কার দেখেছি সকাল 8, তখন 8টাই বাজছিল, আমি 2-3 বার দেখেছি, আমি দেখে তবে বেরিয়েছি ঘর থেকে। বলছে না, তুমি ভুল দেখেছো, ঘুমিয়ে পড়ো। আমি আবার ঘুমিয়ে পড়ি যখন আমি তৃতীয়বার যখন আমি ঘুম থেকে উঠি, তখন দেখি ঘড়িতে বাজে 8টা 15। এবার এই যখন ঘটনাটা হয়, এখনো পর্যন্ত আমার কিন্তু মাথায় কোনো কিছু স্ট্রাইক করেনি। এখনো পর্যন্ত আমি জিনিসটা নর্মাল নিচ্ছি, এবং আমি ভাবছি যে কোথাও সামাও আমি হয়তো ঘুম চোখে দেখতে ভুল করেছি বা কিছু। হঠাৎ করে এই সময় একটা আমার ফোন আসছে, তখন একজন মিউজিশিয়ান ভাই আমাকে বলে, দিদি তুমি ঠিক আছো? আমি বলছি হ্যাঁ আমি ঠিক আছি। তখন আমার হাজবেন্ডের নাম করে বলছি, দাদা ঠিক আছে? বলছি হ্যাঁ ও ঠিক আছে। বলে তোমরা কোন জায়গাটাতে আছো একটু আমাকে ছবি তুলে পাঠাও। আমি বললাম মানে ঠিক বুঝলাম না। বলছে তোমার ঘরের এই জিনিসটা যে পজিশনে আছে, ঠিক যেভাবে আছে পুরো ঘরটার, তুমি একটা রুমটার ছবি পাঠাও। আমি তখন বললাম কেন ভাই, ছবি কেন পাঠাবো, কি প্রবলেম বলো আমাকে। তখন বলছে না তুমি ছবিটা পাঠাও না, তোমার এত কিছু জানতে হবে না, তুমি ছবিটা পাঠাও। তখন বলতে আমি
ওকে বললাম, তখন বললো যে ঠিক আছে, তুমি তো কোনো অসুবিধা নেই, কি কারণে বলছে ছবিটা পাঠা, তারপরে আমরা নিচে যাচ্ছি, নিচে গিয়ে আমরা কথাটা বলছি। তো আমি ছবিটা পাঠালাম, ছবি পাঠাতে তারপর আমি আবার ফোন করলাম যে কি হলো ভাই, কিছু বললে না? বলছে তোমরা নিচে আসো, ব্রেকফাস্ট করবো। আমি নিচে গেছি, যে ম্যানেজার ছিলেন এবং যে যারা কর্মচারী সবাই না আমাকে অদ্ভুত ভাবে দেখছে, মানে এমন ভাবে দেখছে যেরকম আমরা অনেকে কেউ বললে বিশ্বাস করবে কি জানি না, সিনেমা যেরকম দেখি একটা অদ্ভুত ভাবে তাকিয়ে থাকে না, সেরকম ভাবে তাকিয়ে আছে আমার দিকে। এবার আমি তো এমনি একটা কালকে ওরকম একটা ঘটনা ঘটেছে, আমি এমনি ভয় পেয়ে আসছি। আমি বললাম ভাই কি হয়েছে একটু বলবে, আপনারা আমার দিকে এইভাবে কেন তাকাচ্ছেন? যে চা দিতে এসছে তাকে, সে আমার চাটা দিয়ে না দৌড়ে পালিয়ে গেছে। আমি ওকেই ধরেছি, আমি বলছি ভাই শোনো, তুমি এভাবে তাকাচ্ছ কেন আমার দিকে? তখন বলছে না না আমি তো কোনোভাবে তাকাইনি আপনার দিকে। আমি বলছি, না আমি দেখেছি তুমি একটা অদ্ভুত ভাবে তাকাচ্ছিলে, কি প্রবলেম আমায় একটু বলো তো কি হয়েছে? তখন বলছে যে না না আমি কিছু বলতে পারবো না, ওই দাদা আপনাকে বলবে। তখন ম্যানেজার যিনি ছিলেন ওনার কাছে আমি গেছি, আমি বলছি, দাদা একটু বলুন তো কি প্রবলেমটা, এরকম এরকম ব্যাপার, ছবি পাঠাতে বলছে। বলছে আসলে গত 7 বছর ওই ঘরটাতে কেউ আজ পর্যন্ত থাকতে পারেনি, একটা রাত কেউ কাটাতে পারেনি। সেখানে আপনারা রাতটা কাটিয়ে সকালবেলা ব্রেকফাস্ট করতে নেমেছেন, তো সেই জন্য সবাই আপনাদের দেখছে। তখন আমি বললাম যে কেন রাতটা কেউ কাটাতে পারেনি কেন? তখন বলছে আসলে 7 বছর আগে ওই রুমটাতে একটা হাজবেন্ড ওয়াইফ এসেছিলেন, যারা দুজনেই ওখানে সুসাইড করেছে, এবং দুজনে সুসাইড করার পর তাদের ওইখানেই মানে ওর পাশটা করেই ওনাদের কবর দেওয়া হয়েছে। যে রুমটায় আমরা ছিলাম ওই বিল্ডিংটার নিচেই ওনাদের দুজনকে কবর দেওয়া হয়েছে। মানে যে রুমটায় ছিলেন আপনারা ছিলেন সেকেন্ড ফ্লোরে, তো সেকেন্ড ফ্লোরে থাকলে ফার্স্ট ফ্লোর আর সেকেন্ড ফ্লোরের ঠিক মাঝখানে যে পার্টিশনটা ওর মধ্যে কবর দেওয়া হয়েছিল? না মাটিতে, মানে ওর মধ্যে না। দেখুন কমপ্লেক্সে যেরকম বিভিন্ন টাওয়ার হয়, তো হ্যাঁ একটা টাওয়ার হয় আর একটা তার পাশে একটা টাওয়ার হয়, মাঝখানে একটা গার্ডেন এরিয়া টাইপের থাকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সেই গার্ডেন এরিয়াটা হচ্ছে একদম আমাদের ওই রুমটার ঠিক নিচেটা, আচ্ছা সোজাসুজি নিচেটা, ওখানেই ওনাদেরকে কবর দেওয়া হয়েছে। যার জন্য ওই রুমটাতে কেউ থাকতে পারেন না, যার জন্য ওই যে ছবিটা আছে ওই ছবিটা আর কি ওনারা কোনো তন্ত্র সাধনা বা কোনো তান্ত্রিক দিয়ে ওই সিম্বলিক ছবিটা দিয়েছেন, যে সিম্বলিক ছবিটা থাকার কারণে মানে ওই ওনাদের বক্তব্য অনুযায়ী ওই স্পিরিটটা নাকি কন্ট্রোলে থাকে। মানে আমি ওটা যখন জানতে পারি তারপর তো মানে রীতিমতো আমি প্রচন্ড পরিমাণ ভয় পেয়ে গেছিলাম, যে আমি সারাটা রাত্রি কিভাবে ছিলাম। এবং আমি রীতিমতো মানে যাকে বলেন নিশিরাত যেরকম, আমি বেরিয়ে কিন্তু চলে গিয়েছিলাম। আমি যদি সেই মুহূর্তে উপরে উঠে যেতাম হয়তো আজকে আমি বেঁচে নাও থাকতে পারতাম। মানে ওই সিঁড়িটা দিয়ে যে উঠে চলে গেছে। হ্যাঁ আর একটা কথা, আমি এখানটা একটা মাঝে চিট করে গেলাম, ভুলে গেলাম, সেটা হচ্ছে ওই যে সাইডের যে রুমটার কথা যেটা বলছিলাম, আমি তখন ওনাকে বললাম যে দেখুন, তখন ওই যে যিনি জেন সিঙ্গার ছিলেন তিনিও তখন দৌড়ে এসছেন, এসে বলছেন আমি এরকম শুনেছি রাত্রিরে দেখেছি। বলছে হ্যাঁ ওই পাশের ঘরে একজন এসছিলেন, মানে একজন ব্যাচেলার ছেলে এসেছিলেন, যিনি নাকি ওই ভয়েতে দৌড়ে পালাতে গিয়ে ওই এ থেকে পড়ে মারা যায়, উপর থেকে পড়ে উনি মারা যান। মানে ওনাকে হসপিটালে নিয়ে যেতেই উনি মারা গিয়েছিলেন। আমি যদি সেই মুহূর্তে ওই লবিতে যদি বেরিয়ে চলে যেতাম বা জানি না কি হতো, আমি কি কারণে যে ফিরে এসেছি আমি সেটাও জানি না। এবং ওই যে ঘড়িতে যে 6টা বাজছিল তখন, এই সরি 8টা বাজছিল, তখন কিন্তু আদৌ 8টা বাজছিল না, তখন কিন্তু আদৌ 3টে বাজছিল। তখন অ্যাকচুয়ালি সত্যিকারের 3টে বাজছিল যখন আমার একটা সাথে প্রশ্ন রয়ে গেল, সেটা হচ্ছে আপনি যখন মানে ওই 8টা বাজছিল যখন দেখলেন এবং আপনি যখন বাইরে এলেন, বাইরে আসার পর আপনি একবারও মানে বুঝতে পারেননি যে ওই সময়টাতে মানে দিন হয়নি, সকাল হয়নি? না আমি তো অ্যাকচুয়ালি দেখুন, আমি যে রুমটায় ছিলাম পুরোটা চারদিকটা বন্ধ ছিল, এবং ডান সাইডে আমার জানলা ছিল পুরো কাঁচের বড় জানলা, যে জানলাটা খুললে অপর সাইডে পাহাড় দেখা যাচ্ছিল। এবার সেই জানলাটা পুরো পর্দা দিয়ে বন্ধ ছিল।
আচ্ছা। এবার আমি তো বিছানা থেকে নেমে আর পর্দাটা খুলিনি, আমি তো ডাইরেক্ট ঘুরে বেরিয়ে গেছি। এবং আচ্ছা। লবিটা যেটা আছে, লবিটাও পুরো সবই তো বন্ধ, কাঁচ ফাঁচ সবই বন্ধ। মানে দিন কি আর রাত্রি কি ওখানে কিছু বোঝার উপায় নেই, পুরোটাই তো এসি রয়েছে, হুম। যার কারণে কাঁচ ফাঁচ সবই বন্ধ। আর আমি যেটা বলছি মানে আমার রুমটা যেটা ছিল সিঁড়ি থেকে উঠেই একদম প্রথম রুমটাই। এবার তারপরে তো পাশে 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 ওদিকে অনেক রুম রয়েছে, আর রাইট সাইডেও থেকে ওদিকে অনেক রুম রয়েছে। সুতরাং মানে দিন কি রাত্রি ওটা বোঝা সম্ভব নয়। আর আমি যখন বেরিয়েছি তখন তো পুরো কুয়াশা, মানে ধোঁয়া ধোঁয়া। এবার আমি ভেবেছি হয়তো কুয়াশা, এমনি পাহাড়ি এলাকা, শীতকাল, পুরো কুয়াশা, আমি ভেবেছি ওটা কুয়াশা। আমি ধারণাই করতে পারিনি যে ওটা রাত্রি 3টে বাজে তখন। মানে এরকম ভাবেই একজন ছেলে ওই পাশের রুমটাই ছিল, যে ভয়ের চোটে আর কি বা কোনো কারণে, সেটা ওরা এখনো বললো আমাদের জানা নেই ঠিক, মানে বারান্দা থেকে পড়ে গিয়ে মারা যায়। আচ্ছা। এইটা একটা আমার সাথে মানে খুব হরিবল একটা ভয়ঙ্কর ঘটনা ঘটেছিল আমার সাথে। জানি না ওই যে স্পিরিটটা, আমি সেই সময় যখন আমি রুমে একা ছিলাম, মেবি স্পিরিট যেটা ছিল সেটা হয়তো আমার সামনেই ছিল বা আমার পাশেই ছিল, কোথায় ছিল আমি নিজেও হয়তো সেটা বুঝতে পারিনি বা ফিল করতে পারিনি। আমি তখন যদি বুঝতে না পারতাম, আর তখন যদি আমি আরেকজনকে আমার রুমে না ডাকতাম, মেবি তখনও ক্ষতি হতে পারে। ভগবান এটা আমাকে রক্ষা করেছে হয়তো, বা আমার হয়তো মৃত্যু নেই, বা আমার হয়তো সেটা নেই, যে কারণে আমি সেটা থেকে বেঁচে যাই। আপনারা ওই ম্যানেজারের সাথে এটা নিয়ে কোনো রকম ঝগড়াঝাটি করেননি? মানে কোনো রকম কথাবার্তা কিছু বলেননি, কথা কাটাকাটি কিছু করেননি? তো উনিই তো দেখিয়েছিলেন ঘরটাতে গিয়ে চেক ইন করার জন্য। হ্যাঁ দেখুন, কথা কাটাকাটি হয়েছে, মানে ঝগড়াঝাটি হয়েছে যে আপনি এইভাবে পাঠিয়ে দিলেন। আবার তারপরে কি ফিমেলদের পাঠিয়ে দিয়েছিল, মেল তো দূরের কথা, মেল ফিমেল আলাদাভাবে পাঠিয়ে দিয়েছিলেন। এইভাবে যদি আজকে যদি একটা কোনো ঘটনা ঘটে যেত, তখন তার দায়িত্বটা কে নিত? তখন সেটাই ম্যানেজার বলছি। বলছেন দেখুন, আপনারা তখন তাড়াহুড়ো করছিলেন, আর আমাদের হাতে তখন রুমও ছিল না, সময় ছিল না এত কিছু ঘটনা এক্সপ্লেন করার, তো আমরা দিয়ে দিয়েছি। আচ্ছা। এইটা একটা আমার সাথে খুবই একটা হরিবল ঘটনা ঘটে। খুবই এটা একটা মানে ট্রমাটিক ঘটনা। হুম। মানে আমি সেই অর্থে এই ঘটনাটাতে আমি সামনে কিছু দৃশ্য দেখিনি বা কোনো কিছু দেখিনি, বাট যে ঘটনাটা আমার সাথে ঘটেছে, মেবি আমি আজকে বেঁচে নাও থাকতে পারতাম। যে মুহূর্তে আমাকে ডেকে নিয়ে, মানে আমাকে যে ডেকে নিয়ে চলে যাচ্ছিল, ওই যে একবার নক করাটা, আমার দরজা খোলাটা, বা একবার আমার নাম ধরে ডাকাতে আমার দরজা খোলাটা, এটা একটা বড় ভুল। না, আমি একটা জিনিস অলওয়েজ ভাবছি, যেটা যে আপনি যতই সকাল হোক কি যাই হোক, আপনি হঠাৎ করে দরজা খুলে একদম ওই লম্বা করিডোর রয়েছে আপনি যেরকম বললেন, তার উল্টো দিকে সিঁড়ি, ডিরেক্ট আপনি বেরিয়ে গিয়ে একা একা চলে যাচ্ছিলেন, সেটা শুধু ভাবছি। হ্যাঁ, এবং আমি আপনাকে বলছি আমার ওটা গায়ে কাঁটা দিচ্ছে। মানে আমি তো সিচুয়েশনটা আবার, মানে এই আপনাকে বলতে বলতে আমি পুরো ভিজুয়ালে ভেসে ফিরে গেছি। তো আমার গায়ে সেটা মানে কাঁটা দিচ্ছে রীতিমতো, যে আমি যদি উঠে চলে যেতাম কি হতো আমিও জানি না। মানে পরের ফ্লোরে আদৌ কি আছে আমি সেটাও জানি না। আর সব থেকে ভয়ঙ্কর হচ্ছে ওইটার নিচে যে ওনাদের কবর দেওয়া রয়েছে, সেইটারও ওনারা কোনো রকম পুজো টুজো কিছু করেননি, কোনো কিছুই করেননি। ওনারা বললেন আমরা এইসবে এত বিশ্বাসী নয়। মানে ওরা তো অ্যাকচুয়ালি আমাদের মতো এতটা এইসব বিশ্বাস করেন না আর কি। ওনারা বলছেন দেখুন আমাদের এখানে টুরিস্ট প্লেস, এখানে বিভিন্ন রকম মানুষ আসে, অত কিছু যদি আমরা মাথায় নিতে যাই তাহলে তো আমরা মানে আমরা ব্যবসা চালাতেই পারবো না। আপনি যখন সিঁড়ির দিকে গেছিলেন এবং তারপরে যখন আপনার মনে এলো যে না আপনি এখানে আর যাবেন না উপরে, তো তার দরকার পড়লে সে আবার ফেরত এসে আপনাকে আবার ডাকবে, তো সেই যখন মানে আপনি রিটার্ন যখন করছেন, তখন আপনার যেই লম্বা করিডোরটা দেখলেন, ওটা দেখে ভয় লাগেনি? আমি ওইদিকে তাকাইনি তো, আমি তো তখন ঘুমের ঘরে হাঁটছি। মানে আমি অত দেখিনি অ্যাকচুয়ালি। আমি যদি দেখতাম তাহলে মেবি আমি কিছু দেখতেও পারতাম, আমি যদি তাকাতাম হয়তো আমি কিছু দেখতে পারতাম। আমি তো গেছি আর ব্যাকে চলে এসেছি। আমি তো এটাই ভাবছি যে আমি ব্যাকে এলাম কিভাবে,
বা আমি তখন এটাও ভাবিনি যে আমি একা একা বেরিয়ে চলে যাচ্ছি একটা অচেনা অজানা জায়গাতে। অ্যাকচুয়ালি ব্যাপারটা কি বলতো, মানে আমরা যেরকম কি যখন ছোটবেলায় মানুষ থাকে তখন ছোটবেলায় ধরুন অনেক কাজ সে করে ফেলে, যেটা হয়তো বড়বেলায় করতে গেলে সে 10 বার ভাববে। মানে তার ইনোসেন্সটাই সেখানে কাজ করে যে সে হয়তো সেই ব্যাপারটা কতটা ভয়ঙ্কর হতে পারে সে জানেই না। মানে আমি ছোটবেলায় ধরুন আমি বলছি কোনো একটা মঞ্চে পারফর্ম করাটা আমার কাছে কোনো ব্যাপার ছিল না, কিন্তু যখন বড় হয়ে মঞ্চে উঠি এখনো পর্যন্ত মঞ্চে ওঠার আগে আমার একটুখানি মানে হার্টবিটটা বেড়ে যায় যে ঠিক হবে তো, ভুল হবে, কি হবে না হবে, এই ব্যাপারটা। তো ঠিক ওই রকমই ঘটনাটা আমি যদি মেবি মাথায় আনতাম কোনো কারণে যে আমি একা বেরিয়ে পড়েছি বা আমি এরকম সময় চলে এসেছি বা একটা ভৌতিক কিছু যদি আমার মাথায় আসতো, মেবি আমি আর ফিরতে পারতাম না। আপনি মানে ঘুমের তখনই ঘরে আমি ছিলেন ওখানে- বলে বেঁচে গেছেন। হ্যাঁ, তখনই আমি ওখানে অজ্ঞান হয়ে যেতাম, কিন্তু আমি ব্যাপারটা মাথাতেই নিইনি বলে আমি ফিরে চলে এসেছি এবং ইভেন এসে এখন ঘুমিয়ে পড়েছি আবার। এই ঘটনাটা তো গেল, আপনার থেকে এই ঘটনাটা পেলাম। আরও আপনার লাইফে অনেক ঘটনাই আছে আমি শুনেছিলাম। হ্যাঁ। মানে আপনার বলছিলেন একটা আমতার দিকে একটা ঘটনা আছে হ্যাঁ আপনার। হ্যাঁ, এইটা একটা ঘটনা বলি। হুম, সেটা হচ্ছে, এটা একটু শুনতে অবাস্তবিক লাগতে পারে কিন্তু এটা বাস্তব আমার সঙ্গে ঘটেছে, সত্যিকারের ঘটেছে। তো এটাও আরেকটা রকম প্রোগ্রামেরই ব্যাপার। আসলে এই অনুষ্ঠানগুলো অনেকটা রাত্রিবেলাতে হয়, তো যার জন্য জিনিসগুলো মানে আমাদের যাওয়া আসা পুরোটাই না রাত্রিবেলাতেই হয়। তো এই প্রোগ্রামটা ছিল হচ্ছে আমতা থেকে একটা জায়গা আছে পেরো বলে, মানে মুন্সিরহাট বলে একটা জায়গা আছে, সেখান থেকে বেশ অনেকটা যেতে হয়, অনেকটা দূরে যেতে হয়, যে সেখানে একটা পেরো বলে জায়গা আছে। এটা কোন সালের ঘটনা? এইটা মানে এটাও আমি আপনাকে বলছি, এই 23-এর প্রথম দিককার ঘটনা হবে। আচ্ছা, মানে এই যে ঘটনাগুলো আমি বলছি এগুলো সবই 22-23 এই 2-1 বছরের মধ্যেই ঘটেছে, খুব একটা পুরনো ঘটনা নয় এগুলো। এগুলো আচ্ছা। খুব এখন মানে এখনকার দিনেও যে এরকম ঘটনা হতে পারে এটা সত্যি আমি চাক্ষুষ করেছি। আমি তাই আপনাকে মানে এতটা কনফিডেন্টলি বলছি, মানে বুঝতে পারছেন যে আজকের ডেটেও কিন্তু জিনিসগুলো হয়, এই জিনিসগুলো আছে। অনেকে বিশ্বাস করে না, ইভেন আমি নিজেও বিশ্বাস করি না। মানে আমার ছোটবেলা থেকেই আমার মধ্যে একটা স্পিরিচুয়ালিটি না খুব কাজ করে। আমার ছোট থেকে লাইফে অনেক রকম ঘটনা রয়েছে যে ঘটনাগুলোতে আমি সবসময় ভিজিবল হয়েছি বিভিন্ন ভাবে। তো ইভেন আমার বাবা নেই, আমার বাবা মারা যান। তো আমার বাবা যখন মারা যান, হ্যাঁ এইখানে আমার সাথে এটা একটা মানে পার্সোনাল একটা ঘটনা খুব ঘটেছিল। এখানে একটা ভয়ঙ্কর ঘটনা ঘটেছিল। আমার বাবা যখন মারা যান তারপরেও আমি বাবার কাজ কিন্তু আমি করি, সুতরাং ওই যে শ্মশানে গিয়েছি বা ওই সমস্ত কিছু দেখে আমি নিজেও বিশ্বাস করতাম না, বাট আমার সঙ্গে ঘটে যাওয়া এই ঘটনাগুলো কিন্তু আমাকে বিশ্বাস করিয়ে দিয়েছে যে না, স্পিরিট বলে কিন্তু কিছু আছে। এবং এই যে শাকচুন্নি বলি, এই যে পেতনি বলি, এগুলো কিন্তু সত্যি আছে, গ্রামের দিকে কিন্তু আজও আছে। আমি ঘটনাটা আপনাকে বলি, বেশি দিনের ঘটনা নয়, 23 সালের প্রথমের দিকে হবে বা 22 সালের শেষের দিকে হবে, তার আগে হবে না। তো আমার এক্সাক্ট টাইমটা মনে নেই। আমি পেরোর দিকে যাচ্ছি, মুন্সিরহাট থেকে পেরোর দিকে রাস্তাটা প্রচন্ড শুনশান, মানে একদম ধরুন ঘন জঙ্গল টাইপের চারদিকে রয়েছে, ঘন মানে একদম বসতি নেই যাকে বলে, খুব দূরে দূরে একটা ঘর, বাকিটা ওই রোড, হাই রোড টাইপ, হাই রোড নয় মানে ফাঁকা রোড, আর দুধারে ধান ক্ষেত জমি এরকম রয়েছে। তো এই প্রোগ্রামটাতে কি হয়েছিল, এই প্রোগ্রামটাতে একটা বড় গাড়ি গেছিল, যে গাড়িটাতে সব আর্টিস্টরাই একসাথে গিয়েছিল, মানে প্রায় ধরুন 20 জন মতো একসাথে গেছে। একটা জায়গায় নেমেছে, যেখানটা গাড়িটা রেখেছে সেখানে একটা বড় বট গাছ আছে, সেই বট গাছটার তলায় গাড়িটা রাখা হয়েছে। গাড়িটা রেখে অনেকটা হেঁটে ভেতরে যাওয়া হচ্ছে। ধরুন এবার এই যে যাচ্ছি, এইটা আপনাকে আমি বলছি তখন বাজে রাত্রি প্রায় 8:30, 8টা 8:30 করে হবে, এই সময় আমরা যাচ্ছি। এবার যখন যাচ্ছি তখন সবাই মিলে দল বেঁধে একসাথে একটা অনুষ্ঠান করতে যাচ্ছি, সবাই কথা বলতে বলতে হই হই করতে করতে অনেকটা রাস্তা যাওয়া হয়েছে, এবং ইভেন বাঁশ বাগানের ভেতর দিয়ে আমরা কিন্তু গেছি, এবং ক্লাব থেকে সবাই নিতে এসছে, সেই সময় আমরা সবাই গেছি। এবং অনুষ্ঠানটা যখন শেষ হয়েছে তখন বাজে রাত্রি 2টো। এবার ওখান থেকে শেষ করে যখন আমরা বেরোচ্ছি তখন বেরোতে বেরোতে আরো আধা ঘন্টা, ধরুন সব মিউজিশিয়ানরা জিনিসপত্র গুছিয়ে সবাই রেডি ফেডি হয়ে বেরোতে বেরোতে আরো আধা ঘন্টা লেগেছে।
হুম। 2:30 থেকে 2:45 নাগাদ আমরা ওই রাস্তাটা দিয়ে আবার ফিরছি। যখন ফিরছি তখন কিন্তু ক্লাবের কোনো ছেলে আমাদের সাথে নেই। আমরা টোটাল যারা গেছিলাম তারা সবাই ফিরছি, এবং ওখান থেকে সম্বর্ধনা দিয়েছে, হাতে রজনীগন্ধার ফুল আছে, হাতে রজনীগন্ধা ফুলের ইয়ে দেয় না, বুকে দেয় না, বুকে, সেই বুকে দিয়েছে, ফুল রয়েছে, খাবার টিফিন দিয়েছে, সম্ভবত বিরিয়ানি, মাংস এইসব দিয়েছে। সেই সব টিফিন নিয়ে আমরা হাতে সবাই আসছি। আস্তে আস্তে একটা টাইম, একটা এরকম বাঁক আছে, সেই বাঁকটা যখনই ঘুরেছি তখনই না আমার হাজবেন্ড আমার পাশে পাশে আসছিল। ওর মুখে না একটা যেন মনে হলো মাকড়সার জাল মতো কিছু একটা আটকে গেছে। ও ওখানটা দাঁড়িয়ে পড়ে ওই মুখে মাকড়সার জালটা সরাতে শুরু করে। আচ্ছা। ঠিক আছে, এবারে আমাকে বলছে আমার মুখে একটি মাকড়সার জাল মতো করেছে, আমাকে সরিয়ে দাও তো, ঠিক করে দাও তো। আমিও কি করি, আমি আর মুখের মধ্যে হাতটা নিয়ে এরকম করে পরিষ্কার করতে থাকি। ইতিমধ্যে আমাদের সামনে যারা হাঁটছিল তারা সবাই বেরিয়ে চলে গেছে। আমরা ওই জায়গাটাতে দুজন একা দাঁড়িয়ে আছি, এবং পুরো স্পষ্ট শুনতে পাচ্ছি এরকম আওয়াজ। আচ্ছা। আমি এরকম শুনতে তখন ও আমার দিকে তাকায়, আমি ওর দিকে তাকাই। তখন দেখে বলি যে তুমি কি কিছু আওয়াজ শুনলে? বলছে, আমি বললাম তুমি কিছু আওয়াজ শুনলে? বলছে হ্যাঁ আমি শুনেছি। তা বলতে এবার আমরা না সঙ্গে সঙ্গে রাইট সাইডে তাকাই। রাইট সাইডে তাকিয়ে দেখি একটা পুরোনো মহল, যেটা বন্ধ করে রয়েছে। অনেকটা না সেই আমাদের যেরকম পুরো সেই কিছু সিনেমা হয় না, রাজমহল, অন্দরমহল, আমরা যেরকম দেখেছি পুরোনো জমিদার বাড়ি বন্ধ পড়ে আছে, প্রচুর মাকড়সার জাল, গাছ ফাছ রয়েছে, ওরকম মানে ঠিক পুরোনো পুরো একটা বাড়ি। পুরো একটা বড় বাড়ি দেখতে পেলেন? হ্যাঁ, পুরো একটা বড় বাড়ি দেখতে পাচ্ছি। ডান দিকে তাকিয়ে, বাঁ দিকে তাকিয়ে দেখছি বড় বড় বাঁশ গাছ। বাঁশ গাছের সোজাসুজি আমি একটা গোটা চাঁদ দেখতে পাচ্ছি। আর আমরা দুজনেই না ওখানটা না পুরো আটকে গেছি। পুরো আমাদের পাটা কেউ একজন যেন মনে হচ্ছে মাটির সাথে আটকে দিয়েছে। আমরা কিন্তু আর এগোতে পারছি না। ওইখানটা আমরা দুজনে দাঁড়িয়ে রয়েছি। আর পুরো ওই আওয়াজটা আমাদের কানের মাথার পাশ দিয়ে গোল করে ঘুরতে থাকছে, সারাউন্ডিং হতে থাকছে, পুরো দুজনেই শুনতে পাচ্ছি। এবার দুজনে না রীতিমতো এতটাই জোরে ভয় পেয়ে গেছি, মানে আমরা যে হনুমান চালিসা পড়বো বা আমি যে ভগবানের নাম নেবো সেটাও আমার মুখ দিয়ে বেরোচ্ছে না। মানে সেই পরিস্থিতিটা যে আমি আপনাকে বলছি, সেই পরিস্থিতি যে কি পরিস্থিতি বলে বোঝাতে পারবো না। এবং এইটা প্রায় অনেকক্ষণটা সময় ধরেই আমরা ওখানে দাঁড়িয়ে রয়েছি, স্টিল এগোতে পারছি না। তখন একজন কিছুক্ষণ পর একজন দৌড়ে পেছন থেকে এসছে, এসে আমাদের ডাকছে, কিরে তোরা যাসনি, আমরা সবাই এগিয়ে চলে গেছি। তখন না মনে হলো একটা যেন ছাট করে কিছু একটা আমাদের মানে কানের পাশ দিয়ে একটা গরম হাওয়া চলে গেল, এবং এই ফিলটা আমরা দুজনেই একসাথে ফিল করেছি। আমরা মানে আমার হাজবেন্ডও কিন্তু যথেষ্ট বাস্তববাদী মানুষ, এরকম নয় যে একদম অন্ধবিশ্বাস বা হেন তেন, এরকম ব্যাপার না। কিন্তু ও সেদিন এই জিনিসটা সত্যি ফিল করেছিল। কানের পাশ দিয়ে না দুজনেরই একটা গরম হাওয়া চলে গেল। তখন বলতে আমি, তোমরা সবাই কোথায় এগিয়ে চলে গেলে, আমরা কিছু বুঝতে পারলাম না। বলছে আমরা তো একসাথেই আসছিলাম, হঠাৎ দেখলাম তোমরা দুজন পেছনে নেই, তখন আমরা আবার ফিরে তোমাদের ডাকতে এলাম। তারপরে তখন এইটা তখন ধরুন ওই একই টাইম, 3টে, 2:45 থেকে 3টের মধ্যে। আচ্ছা, 2:45 থেকে 3টের মধ্যে, কারণ আমাদের ওখানে বেরোতে আমি বললাম 2:30 বেজে গিয়েছিল। তারপর এরকম ওই সময়টা করে এইটা একটা হয়েছে। তারপর ওখান থেকে ফিরে আমরা দুজনেই 1 সপ্তাহ পুরো জ্বরে পড়ে গিয়েছিলাম। আচ্ছা, 1 সপ্তাহ পুরো জ্বরে পড়ে গিয়েছিলাম। এবং এই শাকচুন্নির মানে ওটা পরে আমরা যেটা ধারণা করি যে ওটা অ্যাকচুয়ালি আমাদের একজন আছেন যার সাথে আমরা একটু মানে উনি একটু জ্যোতিষ বিদ্যা জানেন, এই সমস্ত ব্যাপারগুলো একটু উনি জানেন। তো তার সাথে স্পিরিচুয়ালিটির সাথে উনি একটুখানি কানেক্টেড আছেন। তো তাকে আমরা যখন শেয়ার করি তখন ঘটনাটা উনি বলেন যে ওটা অ্যাকচুয়ালি শাকচুন্নি ওখানে ছিল। আচ্ছা, মানে তারই ওটা আওয়াজ ছিল। এটা একটা ঘটনা। আর একটা ঘটনা হয়েছিল উদয়নারায়ণপুরে, ভেতর দিকে এরকমই গ্রাম্য এলাকা, ওই আলধার ধরে, এটা ছোট ছোট ঘটনা।
এটাও একটা ছোট্ট ঘটনা আপনাকে বলি। হুম। আলধার ধরে এরকম যাচ্ছি, গিয়ে অনেক ভেতরে অনুষ্ঠানটা হচ্ছে, ধান ক্ষেতের ভেতর দিয়ে দিয়ে হেঁটে হেঁটে যেতে হচ্ছে। এটাও ওরকম সেম ব্যাপার, রাত্রিবেলা। এটার ফেরার টাইমটা আমার এক্সাক্ট মনে নেই, তবে ওরকমই 1টা-1:30 এরকম নাগাদই হবে। হুম। এইটার সময় ছিল কি, আমি ছিলাম, আমার সাথে হাজবেন্ড এবং আরেকজন জেন্টস সিঙ্গার ছিলেন, যিনি একটুখানি এইসব আধ্যাত্মিক ব্যাপার ট্যাপার গুলো বোঝেন, হুম। চর্চা করেন আর কি। তো উনি আমাদের সাথে হেঁটে হেঁটে আসছেন। ফেরার সময় কথা বলছি, প্রোগ্রাম হয়ে গেছে, শো শেষ, এবার আমরা ফিরছি। ফিরে আস্তে আস্তে যখন হেঁটে হেঁটে আসছি, আমরা কথা বলতে বলতে প্রোগ্রামের ব্যাপারে বিভিন্ন, হঠাৎ করে মানে দুদিক থেকে না এরকম আওয়াজ আসছে, এরকম আওয়াজ আসছে। আচ্ছা। তখন আমাদের সঙ্গে আরো একজন যিনি ছিলেন, মিউজিশিয়ান, একজন হেঁটে যাচ্ছে, বলছে ওইটা এক শিয়াল ডাকছে। এবং এই আওয়াজটা আমরা শুনতে শুনতে এগোচ্ছি, অনেকটা রাস্তা হেঁটে 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 এগোচ্ছি। বলছে ওইটা এক শিয়াল ডাকছে। এবার একবার না মানে আমরা এই অডিও যেরকম শুনি, কানের এপাশ থেকে ওপাশ, ওপাশ থেকে এপাশ, হয়তো সেরকম না আওয়াজটা একবার এপাশ থেকে হচ্ছে, একবার ওপাশ থেকে হচ্ছে। আবার মনে হচ্ছে কোনো দূর থেকে হচ্ছে, আবার মনে হচ্ছে কাছ থেকে হচ্ছে, বিভিন্ন জায়গা থেকে হচ্ছে। তখন মানে অদ্ভুত ভাবে ওই যে ছেলেটি ছিল, ও বললো, শোনো, আমি তোমাদের এই কথাটা বলছি, যদি এই আওয়াজটা শিয়ালের হয় তাহলে নিশ্চয়ই শিয়াল আমার কথা শুনতে পাচ্ছে না, এবং শিয়াল যদি শুনতেও পায় তার আমার কথা বোঝার ক্ষমতা নেই, কারণ সে জন্তু, সে তো তার ডাক ডাকতে থাকবে। আর যদি এটা কোনো ভৌতিক কোনো স্পিরিট হয়, যদি কোনো প্রেত আত্মা হয়, তাহলে এই ডাকটা আমরা আর 3বার শুনতে পাবো এবং তারপর পুরো নিস্তব্ধ হয়ে যাবে। এবং এই কথাটা যখন বলছে তখন অলরেডি ডাকটা কিন্তু মানে আওয়াজটা কিন্তু আমরা শুনছি, মানে ব্যাকগ্রাউন্ডে, হ্যাঁ ব্যাকগ্রাউন্ড আওয়াজ হচ্ছে। ও কথাটা বলতে বলতে হাঁটছি আমরা, এবং ও বললো বলে 1, 2, 3, পুরো পিন ড্রপ সাইলেন্স। মানে কোনো আওয়াজ নেই, একটা ঘাসে দিয়ে যদি একটা ইঁদুরও যায় তার পায়ের আওয়াজটুকুও নেই। যদি ওটা শিয়ালি হবে সত্যিকারের, তাহলে কিন্তু সে থামতো না, তারা কিন্তু ডাকটা ডেকেই যেত। ইভেন ওখান থেকে আমরা মনে করুন তখন রীতিমতো, মানে আমি তো বড় ভারী ড্রেস পরেছিলাম, সেই ড্রেসটা মনে করো হাতে করে তুলেছি একদম পায়ে হাঁটুর ওপরে, যে দৌড় যাকে বলে, মানে 3 জনে মিলে দৌড়েছি ওই আলধার ধরে। বলছে মানে প্রাণ ভয়, ও বলছে যে যাই হয়ে যাক না কেন পেছন ফিরে তাকাবে না, শুধু সামনের দিকে এগিয়ে যাও। রীতিমতো দৌড়ে মনে করুন আমরা যখন গেছি, সেই রাস্তাটা ধরুন আমরা 10 মিনিটের রাস্তাটা আমাদের পৌঁছতে 8 ঘন্টা থেকে 40 মিনিট সময় লেগেছে, অথচ আমরা দৌড়েছি। বুঝতে পারছি। ঘটনাটা ঘটেছে আমাদের সাথে, সত্যিকারের ঘটেছে। এবং তখন ও বলছে যে তোমরা যখন, আমরা যখন দৌড়চ্ছি, দৌড়তেই ও আমাকে বলছে, কারণ আমি তো একটু বেশি ভয় পাচ্ছিলাম, কারণ আমি হিল তোলা জুতো পরে আছি, অত বড় একটা জামা পরে রয়েছি, পারফর্ম করেছি অলরেডি, আমি ঘেমে আছি, বা আমরা তো পারফিউম ইউজ করি, যার জন্য বলছে যে তুমি তো কোনোভাবেই পেছন ফিরে তাকাবে না। এবং আমি যখন দৌড়চ্ছি আমরা না ফিল করছি যে আমাদের পেছনেও কেউ আসছে, এবং সেটা আমি ওকে বলছি যে আমার না মনে হচ্ছে আমার পেছনে, আমি ঠিক যেরাম পা ফেলছি সেরাম আওয়াজ আমার কানে আসছে। তখন আমি ওকে বলছি, দাদা আমি কিন্তু শুনতে পাচ্ছি যে আমার মানে পেছনেও কিন্তু কেউ আসছে। বলছে আমাদের পেছনে কেউ নেই, তুমি এগোতে থাকো, তুমি দৌড়তে থাকো, তুমি এগোতে থাকো। আমি বলছি আমার পেছনে আছে, আমি বলতে চাইছি কি যে আরো মিউজিশিয়ানরা যারা আছে তারা কোথায়। আমি তখন ওরা হয়তো আসছে, বলছে কেউ আসেনি, তুমি মানে ফর গড সেক পেছন ফিরে প্লিজ তাকিও না, তুমি যদি একবার পেছন ফিরে তাকাও তাহলে আমরা কিন্তু আর কেউ এখান থেকে ফিরে যেতে পারবো না। আমি তখন বলছি যে তুমি শিওর যে ওরা সবাই চলে গেছে, আমরা 3 জনই পেছনে ছিলাম। বলছে আমি শিওর, তুমি চলো, তুমি এত কথা বলো না এখানে। সিরিয়াসলি দাদা, আমি গিয়ে যখন পৌঁছাই, আমি গিয়ে দেখি ওরা সবাই আমাদের জন্য ওয়েট করছে, আমরা 3 জনে ওখানে, সত্যি আমরা 3 জনেই ছিলাম।
আমাদের সঙ্গে আর কেউ ছিল না। আমি একটা কথা জিজ্ঞেস করতে চাই, মানে যেদিনকে আপনি এরকম আসছিলেন বা পারফর্ম করে যখন ফেরেন, তখন কি আপনার কি চুল কি খোলা থাকে রাতের দিকে? না, সেদিনে আমার চুল খোলা থাকে না। আমি ওই মানে বিভিন্ন রকম শুনেছি বড়দের থেকে যে চুলটা খুলে রাখা উচিত না, তো আমি চুলটা বেঁধেই রাখি। চুল আমার বাঁধাই ছিল, কিন্তু বিভিন্ন রকম ভাবে অ্যাকচুয়ালি ওরা ওখানে ওই সময় ছিলই, ওরা ওখানে থাকে। আমরা ওদের এরিয়া দিয়ে যখন আসছি তখন আমাদের এই যে গায়ের গন্ধ, আমাদের পারফিউম বা অনেক সময় কিছু টিফিন থাকে ওরা যেগুলো প্রতি না অ্যাট্রাক্টেড হয়ে যায়, একদম, যার জন্য ওরা তখন আমাদের পেছনে ধাওয়া করতে থাকে বা আমাদেরকে বিভিন্ন ভাবে অ্যাটাক করার চেষ্টা করে। বা অনেক সময় হয় কি ওরা হয়তো অ্যাটাক করেই না, ওরা ওদের মতো আছে, কিন্তু আমরা নিজেদের অজান্তেই ওদেরকে আহ্বান করে ফেলি। সেরকম কিছু হয়তো ঘটনা, হয়তো কেউ কোথাও অজান্তে টয়লেট করে ফেললো বা সামথিং, হয়তো আমি হয়তো কোনো সময় হয়তো চুলটা যখন আমি কেন বা যে কেউ চুলটা বাঁধার সময় হয়তো চুলটা ঝটকালো, আমরা তো তাকে দেখতে পাচ্ছি না, সে হয়তো আমাদের সামনেই বা আশেপাশেই কোথাও রয়েছে, সে কোনোভাবে ডিস্টার্ব হয়ে যায়। বা অনেক সময় হয় কি, এই ধরুন যারা শাকচুন্নি বা পেতনি এই টাইপের যারা হয়, তারা ডিস্টার্ব হোক চাই না হোক, ওরা ওদের মানে চরিত্রগত ব্যাপারটাই এরকম। তারপরে এই ঘটনাটার পরেও কিন্তু আমার বাড়িতে এসে জ্বর হয়ে গেছিল। আমি এটা কিন্তু নোটিস করেছি, এরকম ঘটনা আমার সাথে যতবারই হয়েছে আমি এবং আমার হাজবেন্ড দুজনেই কিন্তু বাড়িতে এসে জ্বরে পড়ে গেছি। রীতিমতো ওই ব্যাপারটা আমাদের মানে মাথা থেকে কিছুতেই 1 সপ্তাহ 15 দিনের ভেতর বেরোয় না। এরপরে যখন ফার্দার যখন কোন রকম প্রোগ্রামে যান, তো সাথে কি কিছু ক্যারি করেন আপনি, মানে যে আপনাকে প্রোটেক্ট করবে বা আপনার দাদা মানে হাজবেন্ড কে প্রোটেক্ট করবে, সেরকম কিছু ক্যারি করেন সাথে? কিছু কি ক্যারি করব, আমি এইসব গুলো অতটা বিশ্বাস করি না। না মানে ফর সেফটি কি ক্যারি করতে পারি? একটা পেরেক বা লোহা টোহা কিছু বলছেন? এক্স্যাক্টলি। হ্যাঁ, সেটা আমি একটা নোয়া হাতে পরে থাকি। আর যার জন্য আমি তো শুনেছি নাকি আমার নাকি একটু রাশ ভারী আছে, যার জন্য বাকিটা দেখুন যেটা ভবিতব্য হওয়ার সেটা তো হবেই। আর এটাও কোথাও একটা মানে যার সাথে আমি ঘটনাটা সেই আপনাকে বললাম একটু আগে আলোচনা করেছি, উনি বলেছেন যে এই ব্যাপারগুলো না সবার সাথে ঘটে না, স্পিরিট তার সাথে কানেক্ট করে, যে স্পিরিটটা তার কাছে মনে হয় যে কানেক্ট করার মতো। ঠিক আমরা মানে তার সাথেই বন্ধুত্ব করি যাকে দেখে আমার মনে হয় বন্ধুত্ব করার মতো। সুতরাং আমাদের ভেতরে যে স্পিরিট থাকে, সব স্পিরিট কিন্তু সব স্পিরিটকে সিগন্যাল দেয় না। স্পিরিট তখনই কোনো স্পিরিটকে সিগন্যাল দেয় যখন তার সাথে সে কানেক্ট করতে পারে কোনোভাবে। মানে আমরা ধরুন দেখছি এটা বা আমাদের সাথে ঘটেছে, বাট এরকম তো সবার সাথে হয় না। কিছু কিছু মানুষের সাথেই কিন্তু এটা হয়, এবং যে সমস্ত মানুষের সঙ্গে এটা হয় তাদের স্পিরিটটা কোনোভাবে মানে কি বলবো, তাদের স্পিরিটটা কোনোভাবে কানেক্টেড একটা ব্যাপার রয়েছে তাদের মধ্যে অলরেডি, তবেই কিন্তু সেই স্পিরিটটা তাদেরকে সিগন্যাল দেয়। মানে কাইন্ড অফ একটা ফ্রিকোয়েন্সি কাজ করে, ওই ফ্রিকোয়েন্সির সাথে কাজ করে, হ্যাঁ, তবেই সে তাকে সেটা সিগন্যাল দেয়। আজকে তো আপনার কাছ থেকে অনেকগুলো ঘটনাই পেলাম সুস্মিতা দি, তো আজকের অনেকটাই সময় হয়ে গেছে, সেই জন্য আজকে আর আমি এই রেকর্ডিংটা কন্টিনিউ করব না। আমরা বরং পরের একটা এপিসোডের জন্য ঘটনাগুলো স্টোর করে রাখছি, যাতে আমরা পরের বার পডকাস্টে কভার করতে পারি। তো আপনার কি আমাদের অডিয়েন্সকে বা শ্রোতা বন্ধুদেরকে কিছু বলার আছে? আর শ্রোতা বন্ধুদেরকে বলার বলতে আমি এটাই বলবো, একটা কথাই আছে, বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর। আমি ঘটনাগুলো বললাম যেগুলো আমার সঙ্গে সত্যি বাস্তবে ঘটেছে। এরপরে আরো অনেক ঘটনা আছে যেগুলো সত্যি অনেকটা রোমহর্ষক কিছু ঘটনা রয়েছে যেগুলো সত্যি আমার জীবনে ঘটেছে। তো আমি মানুষকে এটাই বলতে চাইবো যে যারা বিশ্বাস করেন না তারা নিছকই একটা বিনোদন হিসেবেই শুনবেন, নেগেটিভিটিটা না ছড়ানোই ভালো। আর আমিও যে ঘটনাগুলো বললাম
এটা কারুর মনের মধ্যে একটা কুসংস্কার বা একটা মানে মাথার মধ্যে একটা ভৌতিক চিন্তা ভাবনাকে ঢুকিয়ে দেওয়া বা একটা অন্ধবিশ্বাসের মধ্যে ঢুকিয়ে দেওয়ার জন্য আমি কিন্তু কথাটা বলিনি। যেটা আমার ঘটনাগুলো ঘটেছে জীবনে আমি সেটাই বলেছি। বাকি বিশ্বাস তো মানুষের নিজস্ব চিন্তা ভাবনার উপর ডিপেন্ড করে। আর সবসময় বলবো যে যেখানেই কোনো সময় অনেকে আমরা ট্যুরে যাই বা বাইরে যাই বা রাতের দিকে কোনো জায়গা থেকে ফিরি বা যাই কিছু, আমাদের সব জিনিসটা একটুখানি মানে কি বলবো, একটু বুঝে শুনে করা উচিত। আর ওই ভুলটা যেটা আমি করেছি, সেই ভুলটা আমি বলবো না কোনো অডিয়েন্স যেই আমার কথা শুনছেন, প্লিজ এই ভুলটা কোনোদিন করবেন না। যে কোনো দরজায় যখন কেউ 3 বার নক করে, তারপরেও যদি 4-5 বার কেউ নক করে এবং আপনার নাম ধরে যখন কেউ 1 বারের বেশি 2 বার 3 বার ডাকার পর যখন কেউ 4-5 বার ডাকে মাঝরাত্রে, ধরুন এরকম কোনো সিচুয়েশন যেখানে আপনি একা আছেন, অজানা জায়গা, রাত্রেবেলা, বিশেষ করে এই রাত্রে 3টের সময়টা, এই সময়টা কিন্তু একটা মানে যে কোনো স্পিরিট খুব অ্যাক্টিভ হয়। সেটা ভালো স্পিরিট, হ্যাঁ একটা ভালো স্পিরিটও অ্যাক্টিভ হয় এবং একটা মানে গুড স্পিরিট ব্যাড স্পিরিট দুটোই কিন্তু অ্যাক্টিভ হয়। এবং এই সময়টাতেই যত রকম তন্ত্র সাধনা বলুন, যত রকম ভালো কাজ খারাপ কাজ সবটাই কিন্তু হয়ে থাকে, যেটুকু আমার জ্ঞান আছে। তো এই সময়টা বা মাঝরাত্রে যখনই এরকম কোনো ঘটনা হবে, প্লিজ কেউ এরকম ভাবে না জেনে শুনে আর 3 বারের কম যদি কেউ ডাকে, প্লিজ বেরিয়ে যাবেন না। তাতে কিন্তু অনেক সময় কন্ট্রোলের বাইরে হয়ে যায়। কোনো স্পিরিট যদি ভীষণ স্ট্রং হয়, তাকে হয়তো আনকন্ট্রোলেবল কোনো স্পিরিট যদি আপনাকে ডেকেছে এবং আপনি তার সাড়া দিয়েছেন, সেক্ষেত্রে কিন্তু ভগবানও আপনাকে বাঁচাতে পারবে না। বিশ্বাস তো পরের কথা, কিন্তু সেই মুহূর্তটা কিছু তো আছে পৃথিবীতে, কিছু তো আছে, ভালো যেরকম আছে খারাপও আছে, অন্ধকার আছে আলো আছে, সেরকম ভগবানও আছে, ভূত আছে। ভূত আমি বলবো না, মানে প্রেত আত্মা যেটাকে বলে, সেটা কিন্তু আছে, একটা স্পিরিট কিন্তু আছে। সুতরাং আমি অডিয়েন্সকে এটাই বলবো যে অলওয়েজ বি কেয়ারফুল, সাবধান থাকুন। আর এই জিনিসগুলো প্লিজ একটু মেনটেন করে চলবেন, তাতে আপনাদের ভালোই হবে। আমার মনে হয় খারাপ হবে না। কি আছে, আমি দরজা খুলবো, আমি আরো 2 বার তাকে জিজ্ঞাসা করে নেবো কে ডাকছে। যদি সে আমাকে সত্যিই ডাকে, সে নিশ্চয়ই সাড়া দেবে। একদম। তো আজকের মতো তাহলে দিদি এখানেই রেকর্ডিংটা শেষ করছি। একদম, থ্যাংক ইউ। আমার খুব ভালো লাগলো। আমি মানে কখনো এই ঘটনাগুলো শেয়ার করব ভাবিনি। এখনো কিছু না বলা কথা রয়ে গেছে। আশা করি কোনো আর এক এপিসোডে হয়তো আমি অডিয়েন্সের সঙ্গে সেগুলো শেয়ার করব, কারণ এগুলো শেয়ার করতে পারলে নিজের মাথাটা অনেকটা হালকা হয়। একদম। তো আজকের মতো তাহলে এখানেই শেষ করছি। একদম, থ্যাংক ইউ। শুভরাত্রি। হ্যাঁ, আপনাকেও শুভরাত্রি, ভালো থাকবেন। এই রকমই আরও পডকাস্ট শুনতে এই ভিডিওটির শেষে স্ক্রিনের উপরে আসা বাঁ দিকের বা ডান দিকের ভিডিওটি ক্লিক করুন। আর আমাদের চ্যানেলে আসা আরও লেটেস্ট আপডেট পেতে স্ক্রিনের নিচে আসা বেল নোটিফিকেশনটি অবশ্যই ক্লিক করুন। তো এখনকার মতো এখানেই শেষ করছি, ফিরে আসবো আরও কিছু ইন্টারেস্টিং ঘটনা নিয়ে। Till then, tune in and turn up the fear. This is Terror FM.